শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা আজকে আলাপ করব এমন একটি বিষয় নিয়ে যেটি আমাদের দেশের আর্থিক খাতের একটি ট্র্যাজেডি বলা যায়। কারণ 6টি আর্থিক প্রতিষ্ঠান, যেটিকে আমরা সংক্ষেপে বলি NBFI, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এই আর্থিক প্রতিষ্ঠানে বাধা পড়ে আছে প্রায় হাজারো পরিবারের স্বপ্ন। প্রতিষ্ঠানগুলো অবসায়নের পথে, কিন্তু এর যে আমানতকারী তাদের দুঃখ কষ্ট রয়েছে, তাদের যাতনা রয়েছে, প্রতিনিয়তই তারা সেগুলো গণমাধ্যমে বিভিন্ন জায়গায় বলছেন, কিন্তু আসলে সুরাহা হচ্ছে না। কেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক তাদের কথা শুনছে না? কেন অর্থ মন্ত্রণালয় তাদের কথা শুনছে না? কেন নীতি নির্ধারণী মহল এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না? বাধাটা আসলে কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে খুঁজবার চেষ্টা করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি 6 প্রতিষ্ঠানে বন্দী হাজারো পরিবারের স্বপ্ন। দর্শক, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আমাদের এই আলাপে আজকে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আসলে আমাদের স্টুডিও এবং স্টুডিওর বাইরে যারা রয়েছেন তারা নিজ নিজ পরিচয়ে পরিচিত, তাদের এতটা বিশেষণ যে বিশেষায়িত করবার মতো অবস্থা নেই, কিন্তু আজকে ভিন্ন একটি প্ল্যাটফর্মে তারা কথা বলছেন। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, রয়েছেন ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি হিসেবে এবং আইটি বিশেষজ্ঞ জনাব মনসুর হেলাল, এবং অনলাইনে আমাদের সাথে রয়েছেন আরও দুজন গুণী মানুষ। আপনারা সকলেই তাদেরকে চেনেন, পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই, তারপরেও আনুষ্ঠানিকতার স্বার্থে পরিচয় করাতে হয়। আমাদের প্রথিতযশা আন্তর্জাতিক আলোকচিত্রী শহীদুল আলম, সাংবাদিক ও সমাজকর্মী, রয়েছেন মনিরা খান, আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। ব্যক্তি বা দলের নয়, পুলিশকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাদারিত্বের সাথে আপোষ না করার নির্দেশ। ঈদে বাড়ি ফেরা ও কোরবানির পশু পরিবহনের চ্যালেঞ্জ মোকাবেলায় নানামুখী পরিকল্পনা সরকারের। যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে থাকবে বিশেষ নজরদারি, যোগাযোগ মন্ত্রী। মুসলমান নির্যাতন বন্ধে ভারত সরকারকে অনুরোধ জানাবে বাংলাদেশ। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দেওয়ার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। পর্যবেক্ষণ করছে ঢাকা। রাজধানীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু। সুবিধা পাবেন 28 লাখ মানুষ। সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, বাণিজ্য মন্ত্রী। হাওরে ডুবো সড়ক নির্মাণের তাগিদ স্থানীয়দের। সুনামগঞ্জে কর্মকর্তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধির। এবং হাম উপসর্গে 4 শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা। টিকার ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম। এবারে আজকের যে আলোচ্য বিষয় তা নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে ডক্টর নাশিদ কামাল, হেলাল মনসুর। ডক্টর নাশিদ কামাল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে বলছিলাম 6 প্রতিষ্ঠানে বন্দী হাজারো পরিবারের স্বপ্ন। প্রথমে যে বিষয়টি জানতে চাই, আপনারা এই যে ভুক্তভোগী পরিবার তাদের একটি অ্যালায়েন্স হয়েছে, সেটির প্রয়োজনীয়তা কি করে হলো, কেন, সেটি দিয়ে শুরু করেন, যদি সেই বিষয়টি দিয়ে শুরু করেন। মানে গলাটা একসাথে মিললে তো কাকের রাগগুলো অনেক জোরে শোনা যায়। পিপলস লিজিং তো অনেক আগেই পড়ে গেছে এবং সেখান থেকে আমাদের তো আলাদা একটা প্রতিষ্ঠান ছিল যেখানে আমরা ভুক্তভোগীরা ছিলাম, তো সেটা একটি মাত্র প্রতিষ্ঠান ছিল। এখন দেখা যাচ্ছে আরও বাকি প্রতিষ্ঠানগুলো সব পড়ে যাচ্ছে। এখন একটা অ্যালায়েন্সের মধ্যে থাকলে মানুষ কিন্তু যথাযথ বিহেভিয়ারও করে। আপনি যদি এই যে অ্যালায়েন্স ভেঙে দেন
তার বাইরে যে লোকেরা আছে যারা অ্যালায়েন্সভুক্ত নয় অথবা জানে না যে কোথায় যেতে হবে কি করতে হবে, আমরা তো দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলোর জন্য চট্টগ্রামে গিয়ে তালা লাগিয়ে দিচ্ছে, যত্রতত্র যেই বিষয়গুলো হচ্ছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্যই আমাদের অ্যালায়েন্স, যাতে আমরা যৌথভাবে ভদ্রচিতভাবে কাউকে ডিস্টার্ব না করে কোনো প্ল্যান কারো কারো ট্রাফিক হয়ে গেল, ইন্টারাপ্ট হয়ে গেল, সেখানে গন্ডগোল হলো, সাধারণ মানুষ যাবেটা কোথায়? এখানে তো সব ধরনের লোকের টাকা রয়েছে। হ্যাঁ, একটা শিক্ষক আছে, স্কুল শিক্ষক, তার টাকা রয়েছে, একটা গৃহিণী, তার টাকা রয়েছে, তারা কার কাছে যাবে? সোজাসুজি তো আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে সবাই যেতে পারছে না। তো এখানে যারা নেতৃস্থানীয় আছেন তারা কিছুটা হয়তো আমাদেরকে চ্যানেল করে দিচ্ছেন যে আসুন আমরা এইভাবে মৌন একটা মিছিল করি, যেখানে আমরা কাউকে ডিস্টার্ব করছি না, কিন্তু আমাদের দাবি দাওয়াগুলো আমরা বলতে পারলাম। যেটা কয়েকদিন আগেই হয়েছে 6 তারিখে বাংলাদেশ ব্যাংকের সামনে, যে আমরা জানতে চাচ্ছি যে এই টাকাটা আমরা কবে পাবো। বাংলাদেশ ব্যাংকের কাছে তারা কোনো উত্তর দিচ্ছে না, একটা টাইম লাইন দিচ্ছে না আমাদেরকে। আমরা তো জানি যে এখানে কত রকমের ঘটনা ঘটেছে। আচ্ছা, সেই প্রসঙ্গে আসবো, কিন্তু আপনি একটু একদম মানে প্রকৃত চিত্রটা, যে কত বছর মানে কত দিন থেকে এই যে ভোগান্তিগুলো, এবং ভোগান্তি আমরা জানি যে বেশ কিছু পরিবার আছে, তাদের কেউ পরিবারের সদস্য মারা গিয়েছে, কেউ পেনশন আছে। নিজেরই পরিবারে আমার চাচা মুস্তাফা জামান আব্বাসী, আমার দাদা খুব বিখ্যাত লোক ছিলেন, ওনার নাম ছিল আব্বাস উদ্দিন আহমেদ। তো ওনার বাড়ি বিক্রি করে চাচার ভাগে যে টাকাটা ছিল পুরোটাই এই পিপলস লিজিং এ জমা করে, এবং পুরো সময়টা, উনি 80-র উপরে তখন ওনার বয়স, যখন ওনার অসুখ হওয়ার সময় হাসপাতালে যেতে হচ্ছে, আমরা তখন কোনো মতে জোড়াতালি দিয়ে চালিয়েছি, এবং আজকে 1 বছর হলো তিনি ইন্তেকাল করেছেন। দরকারের সময় ওনার টাকাটা পাওয়া যায়নি, ওনার স্ত্রীরও তাই একই অবস্থা। তারপরে আমার পরিবারে আরও 3 জন মেম্বার আছে যাদের এখানে টাকা আছে। এছাড়া এখন আমরা মানে এই সামাজিক মাধ্যমে অ্যালায়েন্সের কারণে আরও অন্যান্যদের সাথে আলাপ হচ্ছে, এমনও মানুষ আছে যে 16 লাখ টাকা তারা রেখেছিল, অসুখের সময়, স্ট্রোকের সময় তারা সেই টাকাটা পাচ্ছে না, এবং বিনা চিকিৎসায় তারা মারা যাচ্ছে। সেটুকু বলতে পারবো যে অন্তত আমাদের পরিবারে বিনা চিকিৎসায় কেউ মারা যায়নি, কিন্তু এমনও অনেক পরিবার আছে তারা ফোন করে করে তাদের দুঃখের কথা। এবং পিপলস লিজিং যখন নতুন করে নিবন্ধন করে দিল বোর্ড অফ ডিরেক্টরস, তখন 1 বছর আমিও ডিরেক্টর ছিলাম সেটাতে, পিপলস লিজিং এ। সেই জন্য চেষ্টা করছি যে অ্যালায়েন্সের মধ্যে থেকে আপনাদেরকে এই দুঃখের কথাগুলো শোনাবার জন্য। ঘর বাড়ি সকল কিছু তাদের চলে গেছে। একজন মহিলা সেদিন আমাদের এখানে বক্তৃতা দিতে এসেছিলেন, তার একটি কি বলে অর্গানাইজেশন আছে, অরফানেজ, সেখান থেকে ছোট ছোট বাচ্চারা, ওনার বাবা মারা সবাই ওনার ট্রাস্ট করে, ওখানে খালেদ মনসুর ট্রাস্ট, সেখানে তারা অর্গানাইজেশনটা চালাতেন। কিন্তু এমন অবস্থাতে সেই শিশুদেরকে ওনারা আর লেখাপড়াও করাতে পারছেন না, খাদ্যও দিতে পারছেন না। তারপরে যার যার ব্যক্তিগত জিনিস সোনা দানা বিক্রি করে তারা ওটাকে কোনো মতে চালাচ্ছে। এরকম মানে অসহায় শিশুদের যারা সাহায্য করবে নিজেরাই অসহায় হয়ে গেছে। হ্যাঁ, এবং এই ধরনের অর্গানাইজেশন যেটা আমরা আলাপ করেছি, যে এটা তো একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। আচ্ছা, আমি আসবো সেই বিষয়ে, আমি একটু শুনে আসি। শহীদুল আলম ভাই আমাদের সাথে রয়েছেন। জনাব শহীদুল আলম, যে বিষয়টি বলছিলাম, এই যে রাষ্ট্রের এ ধরনের ঘটনা যখন ঘটে, আমরা তো বলি যে মানবাধিকার, এটি কি কেবলমাত্র মানে একটি অর্থনৈতিক অসঙ্গতি এভাবে দেখবার সুযোগ আছে, বা এখানে মানবাধিকারের লঙ্ঘন কতটা হচ্ছে, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। দুটো জিনিস এখানে, একটা হচ্ছে নাশিদ কামাল যে জিনিসটা বললেন, যারা অসহায়, যারা নিজেদের টাকা জমা দিয়েছে, তারা কিন্তু চ্যারিটি চাইছেন, তাদের দাবি তাদের নিজেদের টাকা ফেরত চাচ্ছে। এবং যেই প্রতিষ্ঠানে এই টাকাটা রাখা ছিল সেটা সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান, কাজে সরকারের দায়িত্ব রয়েছে, যেহেতু এটা সরকার নিবন্ধিত, এটার ক্ষেত্রে এই আস্থাটার তো একটা গুরুত্বপূর্ণ জিনিস। জনগণের সরকারের উপর আস্থা থাকবে, এটা যদি না থাকে তাহলে তো ফাটল ধরে যায় অনেক সময়। এবং নাসির যে কথাটা বলছিলেন কেএম ট্রাস্টের কথা, আমার ভাই খালেদ, আমার মা, আমার বাবা মা, তাদের নামে এই ট্রাস্টটা করা। এখানে এই বাচ্চাদের তাদের যে বৃত্তি দেওয়া হতো, সেটা যদি বঞ্চিত করেন তাহলে একটা শিশুর ভবিষ্যৎ আপনি চুরি করছেন। কিন্তু তার চাইতে বড় আমি বলবো যে আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তরে, এর আগে যখন বাংলাদেশ ব্যাংকের এই ঘটনার আগে যখন প্রতিবাদ হয়েছিল, তখন কিন্তু সরকার এই মানুষগুলি, প্রতিবাদী মানুষ যারা তাদের নিজেদের টাকা চাইছিল, এই আমানতকারীদের উপরে জল কামান
চালানো হয়েছিল, লাঠি লাঠি সোটা দিয়ে তাদের পেটানো হয়েছিল, তাদের আটক করা হয়েছিল। যে সরকার নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী না, সেই বা আত্মবিশ্বাসী যদি হয় তাহলে তো তার এরকম করার কোনো কারণ নেই। জনগণ ন্যায্য দাবি করছে, তার সাথে আপনি কথা বলবেন, তাকে বোঝাবেন, আপনার সমস্যা থাকলে সমাধান কি করে করা যায় সেটা দেখবেন। আপনি তার উপরে তার সাথে কথা না বলে, তার ন্যায্য দাবির জবাব না দিয়ে আপনি জল কামান চালাচ্ছেন, এটা কিরকম কথা? এটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কোনোভাবেই পড়ে না। এবং আমরা তো এতদিন পরে আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি, সেখান থেকে তো আমরা অনেক বেশি কিছু আশা করি। এই পর্যায়ে যদি এটা হয় তাহলে তো সেই আস্থাটা ভেঙে যাবে, এবং আস্থা যদি জনগণের সরকারের উপর ভেঙে যায় তাহলে কিন্তু সেটা সামাল দেওয়া খুব কঠিন হয়ে যায়। জি, এটি একটি বিষয়। আর আপনি বলছিলেন যে একটি সরকার যখন প্রতিবাদ করতে গিয়েছে বিগত সময়ে, তখন তাদের উপর নানা রকম নির্যাতন হয়েছে, সেটি রাজনৈতিক সরকার ছিল। কিন্তু তারপরে অরাজনৈতিক সরকারও ছিল প্রায় 18 মাসের মতো। সেই জায়গাতে তাদের তো অন্তত সেরকম পিছুটান ছিল না, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠেই তারা খুব নিউট্রালি হয়তো অ্যাক্ট করতে পারতেন। সেই জায়গায় কতটা এগিয়েছে আপনার কাছে কি মনে হয়? একেবারেই সত্য। এবং তখন আমরা তো ভীষণ একটা আশা নিয়েছিলাম যে ওই সময় যে সরকার আমরা পেয়েছি, এত বছরের নিপীড়নের পরে ভিন্ন একটা সরকার পেয়েছি, ভিন্ন আচরণ করবে। সেখানেও সে একই জিনিস হয়েছে। এটা ঠিক, জল কামান তখন লাগানো হয়নি, সেই সুযোগও হয়তো হয়নি, কিন্তু ব্যর্থতা তো নিশ্চয়ই হয়েছে। এবং শুধু ব্যর্থতা না, জবাবদিহিতার একটা ব্যাপার তো রয়েছে। এটা অবশ্যই সত্য, সেই সরকার বা এখনকার সরকার তারা কিন্তু সরাসরি যে ঘটনা ঘটেছে সেটার জন্য দায়ী না, কিন্তু তারা যখন সরকারের পদে আছেন, দায়িত্ব নিয়েছেন, তখন যেই সমস্যাই থাকুক না কেন, জনগণের সমস্যা তো তাদেরই সমস্যা, এবং তাদের সেটা সম্মুখীন হওয়ার প্রয়োজন আছে। এবং যেই কথাটা, যেই প্রশ্নটা আপনি করলেন যে জবাবদিহিতা যদি না থাকে, এবং একটা সরকার যদি জনগণের প্রতি দায়বদ্ধতা বোধ না করে, তাহলে তো সত্যিকার অর্থে সেই সরকার আর গার্জিয়ান হলো না, জনগণের প্রতিনিধিও হলো না। না, তাদের প্রতি প্রত্যাশার জায়গাটা বেশি এ কারণে, একটি হচ্ছে তারা বেশ কিছু কার্যক্রমও নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সংস্কারমূলক কার্যক্রম, এবং আমরা ব্যাংকিং সেক্টরেও দেখেছি মার্জার অ্যাকুইজিশনের বিষয় ছিল বিভিন্ন। সেই জায়গায় এরকম একটি সেন্সিটিভ বিষয় যেটির মধ্যে এত এত মানুষের জীবন জীবিকার বিষয় জড়িত, স্বপ্ন জড়িত সারা জীবনের, সেই জায়গাগুলোতে তারা অ্যাড্রেস করতে পারলো না, নাকি আপনারাই মানে যারা এটি কাজ করছিল তারা প্রপারলি বিষয়গুলো তুলে ধরতে পারেনি? গ্যাপটা আসলে কোথায় ছিল? আমি অর্থনীতিবিদ না, কিন্তু আমি অবশ্যই মনে করি যে এই ক্ষেত্রে তারা এটাকে যথেষ্ট গুরুত্ব দেননি। কারণ গুরুত্ব যদি দিতেন তাহলে তো এইভাবে আচরণটা করতেন না, যোগাযোগগুলি করতেন, বোঝাতে চেষ্টা করতেন, সমাধান করতে চেষ্টা করতেন, এড়িয়ে যেতেন না, পাশ কেটে যেতেন না। এবং সেই জিনিসটা যখন শুরু হয় তখন তো প্রশ্ন জাগে, তাহলে ঘটনাটা কি? এবং এটা আমরা জানি যে এই জিনিসটা আপনি আপনি হয়নি, অনেক মানুষের মানে সহযোগিতায় এটা হয়েছে। এবং অবশ্যই এখানে যারা ব্যাংকের মধ্যে ছিল, ব্যাংকের চারিপাশে ছিল, তাদের কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা ছিল, না হলে এই ধরনের কারচুপি হতে পারে না। সেটা ভিন্ন জায়গায় ছিল। এই সরকার বদলের সাথে সাথেই তো সেটার সুরাহা হওয়ার দরকার ছিল। অন্তত কিছু মানুষকে আটকানোর দরকার ছিল, কিছু মানুষকে দেখানোর দরকার ছিল। বিচার যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু সেই বিচারের উপর লোকের আস্থা থাকে না, জি, এবং সত্যিকার অর্থে বিচারও হয়। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, শুনবো মনিরা খান, আপনার কাছে শুনবো যে বিষয়গুলো আলাপ হচ্ছিল, সার্বিকভাবে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। আমি ঠিক এই সময় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের টিভিতে যে আলোচনাটা হচ্ছে এনবিএফআই এর যে আমানতকারীদের যে অর্থ ফেরত দেওয়া প্রসঙ্গে আমরা যে আজকে আলোচনা করছি, সেটা নিয়ে আমি যখনই আলোচনা করছি ঠিক সেই সময় আমি আমার অভিজ্ঞতার কথা বলি। ঠিক সেই সময় একজন আমানতকারী আমার পরিবারের সদস্য, তার হাসপাতালে থাকার কথা, মরণ ব্যাধি নিয়ে দুরারোগ্য রোগে জীবনের জন্য তিনি যুদ্ধ করছেন। তিনি হাসপাতালে না যেতে পেরে তিনি বাড়িতে বসে আছেন,
কি কারণ? যে তার সম্পূর্ণ যত গচ্ছিত টাকা, তিনি টিচার ছিলেন, সমস্ত টাকা তিনি এখানে রেখেছিলেন। আজকে হাসপাতালে তিনি যেতে পারছেন না শুধুমাত্র তার টাকার অভাবের জন্য। তিনি বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন, তিনি জানেন না যে তার এই টাকা তিনি তার সেই জ্ঞানও নাই যে এই টাকা তার দরকার। আত্মীয় স্বজন আমরা বুঝতে পারছি কষ্টটা কি, দুঃখটা কি। আপনারা গল্প করছেন, আপনারা শুনছেন, অন্যের কথা শুনছেন, আমি চোখের সামনে দেখছি। আমার এই যে অবস্থাটা, সে আমার যে ধারণা এখন অনেকের ধারণার সঙ্গে সেটা হয়তো মিলবে না, কিন্তু এইটুকু আমি জানি আমাদের আমানতকারীদের টাকা ফেরত দিতেই হবে। শুধু আমার পরিবারের বলে না, আমি জানি, আমি 1000 আমরা কথা বলি, নাসিদরাও বলেছে 1000, এটা 1000 না, এটা 1000-এর সঙ্গে আরো 10-15 হাজার কি আরো বেশি হবে। কারণ এক একটা আমানতকারীর সঙ্গে তার সম্পূর্ণ পরিবার আছে, তার টাকা দিয়ে তার সংসার চলে, তার টাকা দিয়ে তার এই আমানতকারীর টাকা দিয়ে তাদের বাচ্চাদের নাতি নাতনির পড়াশোনা হয়, তার টাকা দিয়ে তার ধর্ম, তার টাকা সে রেখেছিল হয়তো বয়স হলে পরে তারা ধর্মের জন্য হজ ওমরা করতে যাবেন, সমস্ত স্বপ্ন নিয়ে তারা এই টাকাগুলি রেখেছিল। কেন রেখেছিল? রেখেছিল সরকারের প্রতি তাদের আস্থা আছে বলে এবং সরকার দায়বদ্ধ বলে। সেই দায়বদ্ধতা থেকে কোনো সরকারই কিন্তু নিজেদের সরিয়ে নিতে পারবে না। এমনকি আমরা এটাও দেখেছি যে গত সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা নাটকের মতনও করা হয়েছে। বলা হয়েছে ঈদের আগে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে, বলা হয়েছে একবার না হোক আপনাদের দুবারেই দেওয়া হবে। আমরা সেটা বিশ্বাস করেছি, খবরের কাগজে কাটিং গুলি নিয়েছি, খবরের কাগজে কাটিং গুলি এখনো আমাদের কাছে ড্রয়ারে রয়ে গেছে সবার, কিন্তু আমরা টাকা পাইনি। তারপরে কি হলো? হলো না, সেই টাকা দেওয়া হলো না। যিনি বললেন তিনিও উধাও হয়ে গেলেন চিত্র থেকে, আমাদের সামনের থেকে। তারপরে যে সরকার আসলো, সেই সরকারও কিন্তু কিছুদিন আগে আমাদের বললো যে জুলাই মাসে আমাদের টাকা দিতে হবে। আমি মনে করি এগুলি কি সব নাটক? এগুলি কি আমাদেরকে বসিয়ে রাখার জন্য, আশ্বস্ত করার জন্য, কিছুদিনের জন্য স্টল করবার জন্য সরকারের থাকে একটা উপায়? আমাদের তো এইভাবেই চলে। এটা আমি মনে করি, আমি মানবাধিকার কমিশনে কিছুদিন প্রথম মানবাধিকার কমিশন সদস্য ছিলাম। আমি মনে করি আমার কনস্টিটিউশন যা বলে, আমার যে অধিকার, সরকারের কাছ থেকে আমার যে অধিকার, সরকারের দ্বারা পরিচালিত বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত যে সমস্ত আর্থিক ইয়েগুলি প্রতিষ্ঠানগুলি আছে, তখন ওই অনুমোদিত ইয়েগুলি কেমন করে চলেছে? ব্যাংকগুলি তখন বাংলাদেশ ব্যাংক কেন দেখেনি? এইভাবে লোন দেওয়া হয়েছে কি করে? বাংলাদেশ ব্যাংকের কর্তব্য কি ছিল? সেই সরকার যাওয়ার পরে আরেক সরকার এসে কেন সঙ্গে সঙ্গে এইগুলিকে টেক আপ করেনি? কেন দেখেনি যে এতগুলি মানুষের টাকা, হাজার হাজার মানুষের টাকা, বিশেষ করে আমি বলবো এখানে উত্তরাধিকার সূত্রে পাওয়া টাকা, এবং বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের টাকাই বেশি ছিল, বয়স্কদের টাকা বেশি ছিল, সারা জীবন রোজগার করে রেখেছে ছিল, বাইরে রোজগার করে এনে টাকাগুলি তারা রেখেছিল, বয়স হয়ে গেলে তারা এখানে থাকবেন, এখানে এসে তারা এই টাকাগুলি দিয়ে দেশে তাদের শেষ জীবনটা পরিচালনা করবেন। কোথায় গেল এইসব? কারা দায়ী? আমি বলবো এটা সরকারের দায়িত্ব, আমি বলবো আমার কনস্টিটিউশন রাইট এটা, আমি বলবো আমার মানবাধিকার রাইট এটা। যেমন করে হোক আমাদের এই টাকাটা পেতেই হবে, যেমন করে হোক আমাদের এই সমস্ত যারা ভুক্তভোগী আছেন, যারা আজকে আমার বোনের মতন, আমার পরিবারের লোকের মতন, যারা ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে না যেতে পারে বাড়িতে বসে আছেন, যেমন করে অনেক পরিবারের বাচ্চারা ভালো স্কুলে পড়তো, সরিয়ে আনা হয়েছে, সেখান থেকে সরিয়ে আনা হয়েছে, যেমন করে আমি একলা না, আমাদের যারা নানান রকম ভাবে সমাজে কাজ করি, তারা এই টাকা শেয়ার করতাম, গরিব আত্মীয় স্বজনের কাছে দিতাম, এই টাকাটা দিয়ে আমরা সমাজের কাজ করতাম। সমস্ত কিছুই একলা শুধু যে আমার পরিবার এটাতে এফেক্টেড হয়েছে তা নয়, বিরাট একটা ব্যক্তি আছে এখানে, অনেকে এখান থেকে উপকৃত হয়। সেই টাকাটার জন্য সরকারের কাছে আমরা কিভাবে যেতে পারি? সেখানে আমি একটা কথা আপনি বলে, আপনি আমার থেকে সরাবেন না, আমি বলি, আপনি আমার কথাটা আপনাদের শুনতেই হবে। সেটা হচ্ছে, এটা অতি সাধারণ একটা প্ল্যানিং এর ব্যাপার। আমি যদি একটা সরকার, একটা সংসারের অভিভাবক হই, তাহলে আমি কি করি?
আমি যখন মাস শুরু করি তখন যদি আমার পুরনো বিলগুলি থাকে, গত মাসে আমি যে বিলগুলি ইউজ করেছি, আমি যে ইলেকট্রিসিটি বিল ইউজ করেছি, আমি যে পানির বিল ইউজ করেছি, আমি যে গ্যাস ইউজ করেছি, আমি যে ট্যাক্স দিয়েছি, সেই টাকাগুলি আমার বাজেটে আমি সবচেয়ে প্রথম সেটা শোধ দেব। সেটা শোধ দিয়ে আমি পরবর্তীকালে আমার সমস্ত মাসে আমি কি খরচ করব, আমার কি প্ল্যান হবে, আমি কিভাবে বসবাস করব, আমি কিভাবে শাড়ি কিনবো কি কিনবো না, আমার কিভাবে ইলেকট্রিক বিল খরচ কম করব কি বেশি করব, খবরের কাগজ 10টার জায়গায় আমি একটা রাখবো কি রাখবো না, সেগুলি প্ল্যান করব। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, সরকার কেন তাদের পুরনো দায়িত্ব, আমাদের যে আগে পাওনা, সেই পাওনাগুলি না দিয়ে নতুন করে প্ল্যান করবেন? তারা কেন এত কার্ড, এত কিছু দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষি কার্ড দিচ্ছেন, নানান রকম কার্ড দিচ্ছেন, তার আগে তাদের পুরনো যাদের পাওনা সেটা শোধ করার প্রোগ্রাম কেন থাকে না? আমি অতি সাধারণ একটা গৃহিণী, আমি সমাজ সেবা করি বটে, কিন্তু আমার কাজ হচ্ছে গৃহ পরিচালনা করা। আমি সারা জীবন সংসার চালিয়ে এসেছি, আমি দেখেছি যে আমার যেটা পাওনা, আজকে যদি ধরেন আমরা যদি সবাই মনে করি আমরা ইলেকট্রিক বিল দেব না, আমরা কোনো কিছু দেব না, ট্যাক্স দিব না, আর পানির বিল দেব না, এটা দেব না, সবাই যদি মনে করি, তাহলে কি এই সমস্ত প্রতিষ্ঠান চলবে? আবার আমরা যদি না দিই 2 মাস পরে আমাদেরটা কি এটা বন্ধ হয়ে যাবে না? তাহলে আমরা কি করব? আমরা একটা প্ল্যানিং এ আসবো, যাতে আমরা পুরনোটা শোধ দিয়ে নতুন করে আমাদের যারা নাগরিক আছে, যাদের টাকা গচ্ছিত আছে, তাদের টাকা আমরা কিভাবে দিতে পারি, সেজন্য কি করতে হবে, আমাদেরকে ডাকতে হবে। আমরা একটু আগেও আমি জানি, এমনিও আমি জানি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে। এতদিন হয়ে গেছে, আমরা কি আশা করতে পারি না উনি আমাদের প্রতি আমি আসবো আবার আপনার কাছে, উনি কি আমাদের ডাকতে পারেন না? আমি আসবো আবার আপনার কাছে। আমি একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে আবারও আসবো, আমাদের সাথে অন্যান্য আলোচকরাও আছে, তাদের কাছেও আসবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে নিচ্ছি বিরতি। আশা করছি আপনারাও পাশেই থাকবেন, কিছুক্ষণ পরই ফিরছি। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব মনসুর হেলাল, আমরা বিরতির আগে যে বিষয়টি আলাপ করছিলাম, আপনার কাছে সেই অভিজ্ঞতাই প্রথমে শুনবো, আপনি ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি হিসেবে। জি, ধন্যবাদ। মানে আমার পরিবারও সেম, যেমন নাশিদ কামাল আপা প্লাস হলো মনিরা খান আন্টি প্লাস শহীদুল ইসলাম, যেভাবে তারা বিভিন্ন জনের কথা বললো, সেমভাবে আমার পরিবারও সেম ভিকটিমাইজ লোক আছে। এখন আমি যদি ওইভাবে চিন্তা করি বা বলি যে বাংলাদেশ ব্যাংকের কাজ কি, আর বাংলাদেশ ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংক বা লিজিং কোম্পানিগুলো যে নন আর্থিক যে প্রতিষ্ঠানগুলো থাকে, হ্যাঁ, এনবিএফআই আমরা যেটাকে বলতেছি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, তো আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, আপনার বাংলাদেশ ব্যাংকের কাজ হলো এই দুইটা প্রতিষ্ঠানকে রেগুলেট করা, একটা হলো বাণিজ্যিক ব্যাংক আর হলো আপনার এনবিএফআই গুলাকে। তো এখন আপনি যদি সন্তান জন্ম দিলেন, সন্তানের যদি পিতৃত্ব যদি অস্বীকার করেন, তাইলে এই সন্তানগুলার পরিচয় কি দাঁড়াবে? তো আলটিমেটলি আজকে এই এনবিএফআই এর অবস্থাটা সেম হয়েছে। আপনি যখন তাদের লাইসেন্স দিচ্ছেন, সেই সময় কিন্তু আপনি পিতৃ পরিচয় দিচ্ছেন, এখন অস্বীকার করতেছেন, এবং এই যে হ্যাঁ অস্বীকারই এক প্রকারান্তরে অস্বীকারই করছে। কারণ আপনি এই যেই ডিপোজিটরদের দায়িত্ব নেবেন না, কিন্তু আপনি লাইসেন্স দেওয়ার সময় চিন্তা তো করছেন যে ডিপোজিটররা তারা যে ফিনান্সিয়াল কার্যক্রমটা চালাবে, কোত্থেকে চালাবে? এই ডিপোজিটররাই তো তাদের মেইন কি পার্সন। হয়তো এই যে এখানে বয়স্ক, রিটায়ার্ড পার্সন, ইয়ং এন্টারপ্রেনার, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন তার লাভের জন্য কিন্তু এখানে ইনভেস্ট করছেন, তাই না? আজকে সেই জায়গায় হয়তো 100 জনে ইনভেস্ট করছে, 1000 জনে ইনভেস্ট করছে, একজনে সেই টোটাল টাকাটাকে সাক করে নিয়ে গেছে। তাইলে এই 1000 জন লোকের যাওয়ার জায়গাটা কই? দায়িত্ব তো বাংলাদেশ ব্যাংকের নেওয়া উচিত, কারণ এখানে কোনোভাবেই সে অবহেলা করতে পারে না, কারণ সে সন্তান জন্ম দিচ্ছে। কারণ লাইসেন্স না দিলে তো তারা ওই কোম্পানি অর্গানাইজেশনে গিয়ে টাকা রাখতো না। তো এই দায়টা কার? এই যে এতগুলা ভুক্তভোগী পরিবার, এবং প্রত্যেকটা পরিবারই কিন্তু ফিনান্সিয়ালি খুবই মানে একটা বিভীষিকাময় অবস্থার মধ্যে আছে। প্রতিটা দিনই যায় কিন্তু একটা মানুষের
প্রথম মানে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি প্রত্যেকটা মানুষেরই চিন্তা থাকে, যারা কর্মক্ষম প্রত্যেকটা মানুষেরই চিন্তা থাকে যে একটা টাকা রোজগার করার। তো সেই জায়গায় আপনার রোজগারের টাকাটা, কষ্টের ঘামের ঝরানো টাকাটা যদি হঠাৎ কেউ এসে নিয়ে যায়, তাইলে সেই সময় আপনি যখন জানতে পারবেন যে সেটা তশরুফ হয়ে গেছে, তখন আপনার ভিতরটা কেমন চলে এবং মানে আমরা পরিবারটা কিভাবে চলে। এমনি অ্যাপারেন্টলি দেখি কেউ মারা যাচ্ছে, আর এতে তো ভিতরে ভিতরে রক্তক্ষরণ বা ভিতরে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তাই না? এক্স্যাক্টলি মৃত্যুটা সেরকম হচ্ছে। আরেক ধরনের মারা যাওয়া আর কি, তিলে তিলে দগ্ধ হওয়া। তিলে তিলে দগ্ধ হওয়া। আচ্ছা, আমি আপনার কাছে আসি। যে বিষয়টা বলছিলাম যে ঘুরে ফিরে তো বাংলাদেশ ব্যাংকের কথাই আসছে, সেই জায়গায় আপনারাও তো বিভিন্ন মানববন্ধন করছেন, স্মারকলিপি নিয়ে যাচ্ছেন। ব্যাংকের মানে ভূমিকাটা কি দেখছেন? কেন্দ্রীয় ব্যাংকের ভালো ভূমিকা তো যখন আগের ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, অন্তর্বর্তী সরকার আসার আগে, আমি তো চাচাকে সাথে নিয়ে এবং শহীদুল আলমের খালাতো ভাই যিনি রিসেন্টলি মারা গেলেন, উনি অ্যাম্বাসেডর ছিলেন, অনেক মানুষ যারা 80-85 তাদের বয়স, আমরা 3-4 জন মিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তাদের কাছে গেলাম। আমরা বললাম না, তার আগে যিনি ফাইজুল কবির সাহেবের কাছে, এবং তিনি যাকে দেখিয়ে দিলেন শাহ আলম, পরবর্তীতে দেখলাম 2021 সালে তার বিরুদ্ধেই সব অ্যালিগেশন। সে যুক্ত ছিল পিকে হালদারের সাথেও, যারা সাফ করেছে এই সমস্ত কি বলে এনবিএফআই সাফ করেছে, তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের লোকেরাই যুক্ত ছিল, এবং অনেক লোকেদেরই এখানে পিছনে কিন্তু দুদকের ইনভেস্টিগেশনস আছে, সেগুলোকে তো সলভ করা হয় নাই। এবং একটা দুটো লোককেও যদি এক্সাম্পলারি পানিশমেন্ট না দেওয়া হয়, তাহলে মানুষ কি করে এদেশে, যেটা বললেন শহীদুল আলম, যে আমরা বিশ্বাস করব কি করে? এবং যেটা আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছিল, তারা ব্যাংকের ব্যাপারে কিছুটা আগ্রহী হলো, কিন্তু এনবিএফআই এর কথা কিন্তু একদমই বলে নাই। এবং জনাব আহসান মনসুরের কাছে যখন আমরা গিয়েছিলাম একবার প্রতিনিধিত্ব করে ব্যক্তিগতভাবে, উনি বলেছিলেন যে ঈদের সময় আপনাদের টাকাটা দিয়ে দেওয়া হবে। তারপর তো উনি চলে গেলেন, আরেকজন নতুন এলেন, উনি কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত কোনো অ্যাড্রেস করেন নাই। এবং আমরা যে মানববন্ধনগুলো করছি, তারপরে আমরা প্রেস কনফারেন্স করেছি, তারপরে কোনো বক্তব্য আসে নাই যে 3 থেকে 6 মাসের মধ্যে পাবেন, বা কোনো একটা রোড ম্যাপ যে প্রথমে আপনারা 5% পাবেন বা 10% কিছু দিয়ে তো মানুষ চলবে। সবার পক্ষে তো আর মানে ভাই বোন দিয়ে সংসার চালানো সম্ভব না। এখন কি সরকার মানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এরকমও বলা হচ্ছে যে ফ্যামিলি কার্ড বা অন্যান্য বিষয় নিয়ে আপনারা অপেক্ষা করেন, হ্যাঁ ব্যস্ত আছেন, আমরা পরে আপনাদেরকে দেখব। পরেটা কখন? এমন অনেক মানুষ আছে যারা পরে করার তাদের সময় নেই, সময় ফুরিয়ে আসছে জীবন থেকে। যেমন বললাম চাচার কথা, ফুপার কথা, তাদের সব টাকা ওখানে আটকে রইল, শেষ জীবনে তারা যে চিকিৎসাটা চেয়েছিলেন সেটা পেলেন না। তো আমি আপনাকে একটু আগে বলছিলাম, হ্যাঁ হাইওয়ে ডাকাত বলছি একটু আগে, মানে আধা রাস্তা গিয়ে কেউ আমাদের থেকে টাকাটা ছিনিয়ে নিয়ে গেল, তো ডাকাতের মতন লাগছে। এবং যখন আমি পিপলস লিজিং এর ডিরেক্টর হয়ে জয়েন করলাম, তখন দেখলাম যে যেসব কাগজের এগেনস্টে লোককে টাকা দেওয়া হয়েছে সেসব কাগজ সব ভুয়া, কোম্পানিগুলো ভুয়া। যে একটা মনে করেন একটা জমি বলছে যে 3 একর জমি, ওখানে গিয়ে দেখা একটা গাড্ডা, ওটার বিক্রি করলেও কোনো টাকা পয়সা ওখান থেকে উঠবে না। তখন এগুলো তো বাংলাদেশ ব্যাংকের দেখা উচিত ছিল। এই যে এসকে সুর, শাহ আলম নামগুলো আমরা শুনছি, এরা জেলে বসে আছে, কিন্তু এদের যখন টাকাগুলো রিট্রিভড হচ্ছে সেটা তো আর এই পকেটের মধ্যে আসছে না। যারা পাবে আমানত করি তাদেরকে তো কিছু ফেরত দিয়ে বলা হচ্ছে না যে আপাতত তোমরা সংসারটা চালাও বা চিকিৎসাটা চালাও, আমরা পরবর্তীতে। এবং হাজার হাজার লোকের দুঃখ দৈন্যের কথা আমাকে বসে বসে শুনতে হয়েছে। তো সেই শোনাটাই যদি এত কষ্টের হয়, তাহলে যারা যাপিত জীবন এইভাবে চালাচ্ছেন তাদের না জানি কত কষ্ট, তাই না? আপনি তো মানে দুপাশেই দেখেছেন, মানে দুই ধরনের অনুভূতি আপনার আছে, টেবিলের এপাশেও এবং ওপাশে, দুই জায়গায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে যে কাগজপত্র আমরা দেখেছি বা ভুয়া কাগজপত্র, তাহলে যেই 6টা এনবিএফ এর কথা বলছি আমরা, তারা আদতে টাকাটা দেবে কিভাবে যদি সেরকমই প্রতিটা ক্ষেত্রে হয়ে থাকে? সেই জন্যই তো বারবার বলছে যে সরকারের কাছে আমরা করছি, কারণ এখানে তো ফল্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। ও নিজেটা বললেন যে তারা যদি রেগুলেটরি বডি হয়ে থাকে, তাদের তো অনেক আগের থেকেই এটা তত্ত্বাবধান করা উচিত ছিল যে কেমন করে এই ঋণটা, যে এই টাকাটা যে আমি দিচ্ছি, এটার এগেইনস্টে কি দেওয়া হয়েছে, কি বিল্ডিং দেওয়া হয়েছে, ভেরিফিকেশন, অডিট করেছে। হ্যাঁ, অডিটের যে লোকগুলো আছে তারাও সেখানে, মানে মুখ দিয়ে বলতে খুব খারাপ লাগে যে তারাও টাকা পয়সা নিয়ে সেখান থেকে এগুলোকে ছাড়পত্র দিয়ে দিয়েছে। সমবায়ে একই অবস্থা হয়েছে, সব জায়গায় এক জায়গায় একই অবস্থা হয়েছে। সমবায় কর্পোরেশনগুলোতেও কিন্তু একই রকম ভাবে টাকা চলে গেছে।
ওনার কোনো মা বাবা নাই, কোথা থেকে এসছে, কোথা থেকে কেউ ঋণ দিয়েছে, এদের ফেরত আনতে গিয়ে শুনবেন যে ওটা ধসে পড়ে গিয়েছে। জি, আমরা একটু শুনে আসি। আমাদের সাথে শহীদুল আলম স্যার রয়েছেন। জনাব শহীদুল আলম, যে বিষয়গুলো বলা হচ্ছে এখন, জনাব শহীদুল আলম কি আছেন আমাদের? আমি আছি। জি, যে বিষয়টি আমরা বলছিলাম, এখন এই যে পরিবারগুলো, তাদের যে আর্তনাদ, এখান থেকে উত্তরণের উপায়টি কি? একটি তো হচ্ছে যে যেই প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলছি সেই প্রতিষ্ঠানও খুঁজলে হয়তো দেখা যাবে অনেকটাই সেখানে ফাঁপা প্রতিষ্ঠান, ভেতরে হয়তো সেই অর্থে অন্তঃসার শূন্য, যা আমরা যেটাকে বলি, সেরকম তাদের কাঠামো সুন্দর, কিন্তু ভেতরে যে অর্থনৈতিক শক্তি থাকবার কথা সেটি নেই, এবং তার জন্য অডিট বা অন্যান্য রকম, এটি একটি বিষয় রয়েছে। এখন গ্রাহকদের তাহলে কি করবার আছে বা কিভাবে পরিত্রাণ পেতে পারে বলে মনে করেন? প্রথমে বাংলাদেশ ব্যাংক এদেশের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব তাদের, কাজে তাদেরই ব্যবস্থাটা করতে হবে, এবং এই উত্তর তো জনগণ খুঁজে পাবে না। টাকা কোথার থেকে আসবে সেটা সরকারের করতে হবে। সরকারের প্রথমে স্বীকার করতে হবে যে এই মানুষগুলি অগ্রাধিকার পাবে, এবং যে কোনো অর্থ উদ্ধার প্রক্রিয়াতে ক্ষুদ্র আমানতকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তার সাথে আমি মনে করি যে সকল সংস্থা জনকল্যাণমূলক কাজে নিয়োজিত ছিল, যাদের কারণে অন্যরা বঞ্চিত হচ্ছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু সমাধান তো খুঁজতেই হবে, এবং এখন নতুন বাজেট করা হচ্ছে, এবং আমি জানি না, শুনিনি অন্তত, যে এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সেই বাজেটে ধরা হয়েছে। তা কি করে হয়? একটু আগে আবার এই কথাটা বলছিলেন যে আমার যদি দেনা থাকে তাহলে তো আমি আগে সেটা শোধ দেওয়ার কথা ভাবি। এইখানে নতুন বাজেট যখন করা হয়েছে তখন আমার আগের যাদের কাছে দায়বদ্ধ আমি, তাদের সমাধানটা আমি আগে করব না? সেটা যদি আমি বরাদ্দ রাখি তখন না হলে কিছু একটা করা যায়, কিন্তু বরাদ্দই যদি না থাকে তাহলে তো বছরের পর বছর চলে যাবে। এবারের এক বাজেট হবে, সামনের বছর আরেক বাজেট হবে, এই মানুষগুলি এই জায়গায় পড়ে থাকবে। এবং আমি আগে যেটা বলেছিলাম সেটাও আবারই বলি, দিনের শেষে সরকারের তো জনগণের আস্থা অর্জন করতে হবে, এবং আস্থা অর্জন তো আপনি হয় না। আস্থা অর্জন তার কাজ দিয়ে দেখাতে হবে, তার কথা দিয়ে দেখাতে হবে। সে কথা বলছে না, কথা শুনছে না, কাজ করছে না, তাহলে হলোটা কি? জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো। মনসুর হেলাল, যে বিষয়টি আমি বলছিলাম, আপনি প্রযুক্তিবিদ হিসেবে যদি একটু এই বিষয়টি একটু অ্যাড্রেস করেন, যে এই ধরনের স্ক্যামগুলো যেগুলো বলা হচ্ছে, যে এই যে অডিটিং ঠিক নেই বা অন্যান্য বিষয়, প্রযুক্তির মানে গত সুবিধা নিয়ে কিভাবে এগুলোকে রোধ করা যায়, সেইরকম কিন্তু কোনো ব্যবস্থা আছে? জি, এই ক্ষেত্রে হিউজ অনেক ধরনের ব্যবস্থাই আছে। যেমন আপনার বিভিন্ন ধরনের সুপার কিগুলো যদি আপনি এর ভিতরে ইম্পোজ করেন, সুপার কি বলতে ওই জিনিসটাই বোঝাচ্ছে ইউনিক আপনার যে আইডিগুলো থাকে, সেই জায়গায় হয়তো আপনি এই লোনটাকে সিকিউর করার জন্য যেমন 2-3টা প্রসেস রান করতে পারেন, এবং যারা মোটা অঙ্কের টাকা নিবে, যেমন দেখা যাচ্ছে, আমি উদাহরণ হিসেবেই বলি, জিনিসটা হচ্ছে যে হয়তো আমি টাকা নিয়ে গেলাম, আমার সন্তানদের নামে আমি টাকাটাকে বের করে তাদের অ্যাসেট করে দিলাম, তাদের আরও অর্গানাইজেশন করে দিলাম, তারা বিদেশে পাসপোর্ট বানায় বিদেশ থেকে আসা যাওয়া ফ্রিকুয়েন্টলি করতেছে, আমি হয়তো বেগে গেলাম দেশ থেকে, এরকম সিনারিও একেবারে প্র্যাকটিক্যালি চলতেছে এখন। হ্যাঁ, সেই জায়গায় যাতে আমার সন্তানরা ফ্রিকুয়েন্টলি আসতে না পারে, হ্যাঁ, মানে সুবিধাভোগী যারা, হ্যাঁ সুবিধাভোগী যারা, আমি সেই জায়গাটাই অ্যাড্রেস করতেছি। সুবিধাভোগী যারা টাকাটা লুটপাট করছে, তারা কি করতেছে, তাদের ফ্যামিলিকে এই দেশে আবার আসে, টাইম টু টাইম আইসা তারা হানিমুনের মতো আসে, আইসা তারা এখানে বেড়ায়, তারা তাদের ভাড়া টাড়া সব কিছু বা তাদের নমিনেটেড লোক থাকে তারা উঠায়, এই টাকাটা আবার হুন্ডির মাধ্যমে নিয়ে যাচ্ছে। ফলে হচ্ছে কি, তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, সে দিব্যি, তার বিরুদ্ধে যদি আপনি যত আইনি ব্যবস্থাই নেন, সে দিব্যি ফ্রি বার্ডের মতো ঘুরতেছে। ফলে এই জায়গাগুলোকে ধরেন আরও সেন্ট্রালাইজ করা সম্ভব। যখন আপনি এই ধরনের লোকদের ওই কাঠামোর মধ্যে নিয়ে আসবেন এবং তার পরিবারকে নিয়ে আসবেন, দেখা যাবে যে ওই সম্পদটা সে তখন ট্রান্সফার করার সুযোগ পাবে না। তাইলে সে কী হবে, এইভাবে বেশ কিছু যদি ব্যারিয়ার তৈরি করেন, তখন দেখবেন এই লুটপাটের মাত্রাটাও কমে গেছে, নজরদারি বেশি বাড়িয়ে। হ্যাঁ, ফলে এই জায়গাটা, এই আইটি টেকনোলজি ইউজ করে এই জায়গাটাকে আপনার সিল করা সম্ভব, বিভিন্ন অবস্ট্রাকেল তৈরি করে। ব্যবসায়ী করবে, তার নিয়ম মেনে ব্যবসা করবে, কিন্তু সে তো লুটপাট করতে পারবে না। জি,
অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা বিরতির আগে আলাপ করছিলাম যে 6টি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এনবিএফআই যে আছে, সেই সব প্রতিষ্ঠানের যে আমানতকারীরা রয়েছেন তাদের ভোগান্তি নিয়ে এ পর্যায়ে আমরা জানতে চাইব মনিরা খান, আপনার কাছে যে বিষয়গুলো বলছিলাম এবং জনাব শহীদুল আলমের কাছেও জানতে চেয়েছিলাম যে উত্তরণের পথ কী এবং এখন আপনাদের দাবি দেওয়াটা কোন জায়গায়, কিভাবে মনে করছেন যে এর একটি সুরাহা পাওয়া সম্ভব? ধন্যবাদ। আমি যেটা মনে করি, আমার তো যথেষ্ট বয়স হয়েছে, অনেক সরকার দেখলাম, অনেক অনেক সরকার দেখলাম, কিন্তু সব যখন আমরা এবার মনে করছি যে এই সরকারটা একটা ভালো ইলেকশনের মাধ্যমে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এসেছে। এই সরকারকে কিন্তু অতি সাবধানে পথ পাড়িয়ে দিতে হবে। আমি মনে করি যে দেশের অর্থনৈতিক চাকাকে যদি তারা ঘোরাতে চায়, উন্নতভাবে দেশকে উন্নয়নের দিকে নিতে চায়, সবচেয়ে প্রথম যেটা তাদের করতে হবে সেটা হচ্ছে জনগণের আস্থা অর্জন। যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছে তাদের কাছে তাদের আস্থা অর্জন করে নিতেই হবে। যদি আমি তাদের উপরে আস্থা অর্জন আমার না থাকে, তারা যদি এমন কোনো, এই যে আমরা যে কাজের জন্য তাদের কাছে যাচ্ছি, তাদের তো নিজেদের থেকেই প্ল্যান করে রোড ম্যাপ করে দেখা উচিত ছিল যে কোন কোন জায়গায় আমরা আগে পৌঁছাতে পারি, কাদের গ্রিভেন্সেস বেশি আছে, কাদের এইটা অর্থনৈতিকভাবে। আজকে ধরেন আমার আস্থা নেই, হাজার হাজার মানুষের আস্থা থাকবে না, আমরা কেউ ব্যাংকে টাকা রাখলাম না, আমরা কোনো আর্থিক প্রতিষ্ঠানের টাকা রাখলাম না, আমরা চিন্তা করলাম যে এরপর থেকে দেশে আর টাকা রাখবো না। যেমন করেই হোক, আমি হোক কি অন্যেরা হোক, যাতে আস্থা থাকবে না আর্থিক প্রতিষ্ঠানের উপর সরকারের, তারা মনে করবে যে না, দেশে টাকা না রেখে বরঞ্চ কোনো না কোনো রকমের বাইরে পাঠিয়ে দিব, সেখানে আমার আত্মীয় স্বজন প্রবাসী বলে আবার দেশে টাকা পাঠাবে, মান সম্মান আরো বেশি পড়ে যাবে। প্রবাসীদের টাকা তো দেশে আসছে, এরা প্রবাসী দেখো কত টাকা আসছে, এটা কিন্তু দেশের টাকাই গেল ওখানে, তারাই আবার পাঠাচ্ছে, আমরা আবার সেই টাকাটা খরচ করছি। এরপরে কি হবে, আমাদের যে অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলি আছে সেটা আস্তে 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 রুগ্ন হতে হতে পঙ্গু হয়ে যাবে, কেউ আর তাদের কাছে টাকা রাখবে না। তখন কি হবে, আমাদের অর্থনৈতিক চক্রগুলি, আমরা টাকা দিব, জনগণ টাকা দেবে, সেই টাকা আবার ঋণ দেবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে, যারা শিল্প কারখানা করে তারা তো ওখান থেকেই টাকা নিয়ে আবার ঋণ নিয়ে এটা করবে, সবই তো তখন বন্ধ হয়ে যাবে। এইটা যদি সরকার এখন থেকে চিন্তা না করে, আমি একটা সাধারণ গৃহিণী হয়ে আমি যদি চিন্তা করি, সরকার যদি চিন্তা না করে, তাহলে আমার দেশের অর্থনৈতিক চাকা কেমনে উন্নয়নের দিকে যাবে আমি এখনো খুঁজে পাই না যে এটা কিভাবে হবে। এটা করতে হলে সরকারকে আমাদের আস্থা অর্জন করতেই হবে। এই যে, এবং জোরে সোরে ট্রান্সপারেন্সি, আমাদের দেশে একটা জিনিস হচ্ছে যে ট্রান্সপারেন্সি নাই। এই যে বাংলাদেশ ব্যাংকের যে এত চুরি হলো, বাংলাদেশ ব্যাংকের টাকা যে কিভাবে নিয়ে যাওয়া হবে, বাংলাদেশের টাকা বাংলাদেশ ব্যাংক যেভাবে লোন দিল, আমরা যেখানে টাকা রাখলাম তারা যেভাবে লোন দিল, এগুলো যদি একটু ট্রান্সপারেন্ট হতো তাহলে কিন্তু এইভাবে চুরিগুলো হতে পারতো না। কিভাবে হচ্ছে, সেখানে কোনো ট্রান্সপারেন্সি ছিল না। আমরা যদি ছোটখাটো খবরের কাগজ তারা যদি চিন্তা ভাবনা করে লোক লাগিয়ে একটা খবর পাঠায়, তাহলে আমরা বুঝতে পারি যে এখানে এটা হয়েছে। সরকার থেকে যে ট্রান্সপারেন্ট হয়ে আমাদের এটা জানাতে চায়, তা কিন্তু আমরা কোনোদিন দেখিনি। আমি আশা করব যে আমাদের সরকার, জনগণের সরকার, তারা সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট হবে, ট্রান্সপারেন্সির সঙ্গে তারা সব কর্মকাণ্ড পরিচালনা করবে, তাহলে যদি তারা জনগণের আস্থা অর্জন করতে পারে। আমি এখনো তো বড় কথা না বলে আমি আমাদের জায়গায় ফিরে আসি। আমরা যারা এখানে আমানতকারী আছি, নাসিদ আছে, হেলাল সাহেব আছে, আমি আছি, আমার পরিবার আছে, আপনি অনেক হাজার হাজার পরিবার আছে। আমি জানি ছোট ছোট বাচ্চারা, আমি দুঃখ কষ্ট দেখেছি, বাচ্চাগুলি ভালো স্কুলে পড়তো, সেখান থেকে এনে তাদের একটা আরো ছোট একটা স্কুলে ভর্তি করা হচ্ছে। তার বাবা মা কি যে, তাদের বাবা মার দুঃখ কষ্ট, এই বাচ্চাগুলির দুঃখ কষ্ট সহ্য করা যায় না। আমার কতগুলি অর্গানাইজেশন গুলি আছে,
আমি অর্গানাইজেশনে টাকা দিতাম রেগুলার, অন্ধদের অর্গানাইজেশন টাকা দিতাম, এখন আমি দিতে পারছি না। সে অন্ধ বাচ্চাগুলির কি হবে? আমার ফিজিক্যালি ডিসেবল বাচ্চা আছে, তাদের চিকিৎসার জন্য আমরা জনগণের কাছ থেকে টাকা নিতাম, তারা দিত, আমরা খুশি হয়ে তাদের জন্য কাজ করতাম। আমরা সেখানে কাজ করতে পারছি না। শুধু এইটা তো শুধু নিজের উপরে আমি নিতে পারি না, এটা আমরা শেয়ার করি। আমাদের সম্পূর্ণ অর্থ আমরা দেশের মানুষের সঙ্গে শেয়ার করে চালিয়েছি, এখন সে শেয়ার করতে পারছেন না, আপনি নিজেই চলতে পারছেন না। এইটাতে দেখা যাচ্ছে যে এই যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাচ্ছে আস্থার অভাবে, তাতে কিন্তু একটু একটু ক্ষতি হচ্ছে না, আসলে সম্পূর্ণ পারিপার্শ্বিক অবস্থাই বদলে যাচ্ছে। এই পারিপার্শ্বিক অবস্থা বদল করতে হলে আমি সরকারকে বলবো ট্রান্সপারেন্সির সঙ্গে আমাদের সঙ্গে বসতে হবে, এবং আমি যারা এই নেতৃস্থানীয় যারা আছেন এই এই যে অ্যালায়েন্সটা করেছেন, তাদের আরো শক্ত হাতে প্রোগ্রাম নিতে হবে, এবং যেমন করে হোক আমরা বাংলাদেশ ব্যাংকে পৌঁছতে হবে, যেমন করেই হোক আমরা সরকারের অর্থনৈতিক যে শক্তিগুলি আছে তাদের কাছে দিতে হবে। এবং আমি মনে করি যে আমাদের যিনি মন্ত্রী আছেন, ফাইন্যান্স মিনিস্টার, তার এইটা নিয়ে চিন্তা ভাবনা করে তার কানে আমাদের দিতেই হবে, এবং তাকে নিজের থেকেই সমাজে কোথায় কোথায় অর্থনৈতিক ব্যবস্থাপনাগুলি দুর্বল আছে সেখানেই সবচেয়ে প্রথম তাকে সেটা খুঁজে বের করতে হবে এবং সেটা মোকাবেলা করতে হবে। এবং আমরা থেমে থাকলে আমি চলবো না। এখানে হেলাল সাহেবকে আমি বলছি, আমার অনেক বয়স, আমি হয়তো সক্ষম না আপনাদের সঙ্গে শারীরিকভাবে যে কাজ করতে, কিন্তু শুধু আমাদের জন্যই না, এই ধরনের কোন অনুষ্ঠান এবং আমাদের দেশের মানুষরা আর তাদের যাতে ঠকানো না যায়, তাদেরকে অ্যাওয়্যার করা আমাদের কাজ হবে। এই জন্য আমরা আরো যেন কাজ করি, আমার মনে হয় যে আমাদের প্রতিও যাতে লোকের আস্থা, আপনারা এমন ভাবে প্রোগ্রাম নেবেন যে আমাদের প্রতিও যাতে লোকের আস্থা থাকে। সরকারকে বোঝাতে হবে যে তাদের প্রতি আমাদের আস্থা থাকতে হবে এবং আমাদের প্রতিও তাদের আস্থা থাকতে হবে। তো এইভাবে যদি আমরা জনগণ এবং সরকার সব মিলে কাজ করি, তা আমার মনে হয় আমরা যেমন করেই হোক আমাদের অর্জিত টাকা, যেমন মনসুর সাহেব বলেছিলেন ঈদের আগে দিবেন, দেওয়া হয়নি, যেমন এই বিবি গভর্নর বলেছিলেন জুলাই মাসে দেওয়া হবে, আমি যেমন করেই হোক জুলাই মাসের আগে আমাদের টাকাটা চাই, না হলে সমূহ বিপদ। যদি আরো কিছু লোক মারা যায়, যদি কেউ ওখানে যে বলে যে আমার এই জীবনে আমি রাখবো না, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না, তখন সরকার কার কাছে দায়ী থাকবেন? সরকারই তো দায়ী, তাই না? অ্যাকাউন্টেবল কে? আলটিমেটলি তো সরকার অ্যাকাউন্টেবল। প্রতিটা লোকের ভোট তারা পেয়ে, এখন তারা শুধু যাদের তারা ভোট তারা না, এখন তারা সমস্ত বাংলাদেশের 18 কোটি লোকের সরকার, 18 কোটি লোকের কাছে তাদের দায়বদ্ধতা আছে, এবং 18 কোটির মধ্যে আমরা কত হাজার আছি তাদের প্রতিও তাদের দায়বদ্ধতা আছে, আমাদের দিকে তাদের তাকাতেই হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাশিদ কামাল। এই মুহূর্তে এসে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যে বিষয়গুলো বলছিলাম, এখন আপনাদের দাবি দেওয়াটি কী হবে, পরবর্তী কার্যক্রম কী হবে, এবং আমরা তো বাংলাদেশ ব্যাংকের কথা বললাম, অর্থ মন্ত্রণালয়ের প্রতিও আপনাদের কোনো আবেদন বা তাদের কার্যক্রম নিয়েও বা তাদের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন? তাদের সাথে আমরা চাই যে তারা সরব হোক এবং আমাদেরকে একটা আস্থার জায়গা, যেটা আন্টির কথা শুনতে শুনতে, মনির আন্টির কথা শুনতে আমার চোখেই পানি চলে আসছিল, যে 12,000 পরিবার, তাকে আপনি যদি 8-9 দিয়ে গুণ করেন তাহলে কতগুলো মানুষ, তাদের কি অসহায় অবস্থা, তাদেরকে তো কিছু একটা ইন্ডিকেশন দিতে হবে যে আচ্ছা আমরা ইনিশিয়াল অ্যামাউন্টের 5% আপনাদেরকে প্রথম মাসে দিব, দ্বিতীয় মাসে এইভাবে আমরা টাকাটা দেওয়া শুরু করব, এটা না জানা পর্যন্ত। এবং মনে হচ্ছে যেন মানে এই যে একটা দায় হয়েছে এটা ওনারা অ্যাকনলেজই করছেন না। ব্যাংকের কথাটা অ্যাকনলেজ করছেন যে হ্যাঁ ব্যাংক থেকে টাকা চুরি গেছে, আমরা 5টা ব্যাংকে একসাথে করলাম, কিন্তু এতগুলো এনবিএফআই, এতগুলো মানুষ যে এফেক্টেড হয়েছে তাদের কথাটা ওনারা স্বীকারই করছেন না, বলছেনই না যে হ্যাঁ আমরা দেখছি, আমরা জুলাই থেকে আপনাদের টাকা ফেরত দেবো। আমরা বুঝতে পারছি যে জুলাই থেকে সবার টাকা একদিনে তো আর ফেরত দিতে পারবে না, কিন্তু কিছু হলেও যাতে মানুষের সংসারটা চলে, যে আচ্ছা 3 মাস পরে আপনারা এসে আবার আপনারা নিয়ে যাবেন, এটার দাবি আমাদের অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক এবং দেশের যে সর্বোচ্চ যিনি প্রাইম মিনিস্টার আছেন তার হাতে এখন সবচেয়ে বেশি পাওয়ার, উনি চাইলে কি না করতে পারেন। আল্লাহ ওনাকে সেই তৌফিক দিক যাতে তিনি এতগুলো মানুষের মঙ্গল আমাদের জন্য এনে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ জনাব মনসুর হেলাল। আমরা শেষের দিকে যদি কিছু যুক্ত করেন।
দেখেন এই ক্ষেত্রে হবে কি, একটা সময় এই যে সাফারার পরিবারগুলো 12,000 পরিবারই যদি ধরি, এটা আরও বেশি হবে, মানে অলমোস্ট 1 লক্ষ মানুষ মিনিমাম এই শুধু এনবিএফ এ আন্ডারের সাফারার। তো এই পরিবারগুলো হবে একসময় ভায়োলেন্সে চলে যাবে প্রত্যেকটা পরিবার। সেই ক্ষেত্রে রাষ্ট্র কাঠামোর মধ্যে এই ভায়োলেন্স যখন তৈরি হবে তখন এটা একটা বিশাল মেসিভ একটা ড্যামেজ তৈরি করবে, এবং এটা হয়তো রাষ্ট্রের জন্য খুব একটা ভালো দৃষ্টি হবে না। আর আপনি যদি বলেন যে এক কথায় যদি বলতে পারি, আমরা যেটা বলি যে এর আগে আমরা বলছি গুম খুম অনেক কিছু হয়েছে, যেটাকে আমরা বলি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। হ্যাঁ, তো এইটাও সেম জিনিসই, এবং এটা আরও ভয়াবহ, সেটা হলো যে ফিনান্সিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এই সংজ্ঞাটাই এটাকে সংজ্ঞায়িত করা যায়, এবং আমি আশা করি যে বর্তমান সরকার খুবই মানে মানবতার দিক এবং মানববান্ধব, সুতরাং এই সরকার এই দিকটাকে একটা সফট কনসিডারেশনে দেখবে, এবং এইটাকে যে কোনো মূল্যে, যে কোনো প্রসেসে, হয়তো একবারে না দেখ, একটা প্রসেস তারা হয়তো এই যারা জমানতকারী এদেরকে দিবে, এবং এইটা হয়তো সে প্রথমে তাকে মূলধন দিল না, তাকে হয়তো ইন্টারেস্ট হিসেবে দেওয়া শুরু করলো, পর্যায়ে মূলধনটা আস্তে আস্তে তাকে ক্যাপিটালাইজ করে তাকে দিতে থাকলো। ফলে হবে কি, এইভাবে এই সরকার বেরিয়ে আসার একটা পথ হয়তো খুঁজবে। এটা আমার এই সরকারের কাছে প্রশ্ন এবং চাওয়া। জি, ডক্টর নাশিদ কামাল, পদক্ষেপগুলো কি হবে আপনাদের অ্যালায়েন্সের পক্ষ থেকে পরবর্তীতে? আপনারা তো অনেক পদক্ষেপই নিলেন। বেশি আমরা প্রেশার দিচ্ছি, একটা প্রেশার গ্রুপ করা, মিটিং করে সেটার মধ্যে বক্তব্য রাখা যে কি কি পথ আমরা গভর্নমেন্টকে সাজেস্ট করতে পারি। উনি যেমন একটা বললেন যে প্রথমে শুধু ইন্টারেস্টটা দিক, সেটা হয়তো জোগাড় করতে পারে সরকার এবং অর্থ মন্ত্রণালয়। এই ধরনের আমরা কিছু ইকোনমিস্টদের নিয়ে, তারপরে যারা ব্যাংকার্স আছে তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করে ডিসকাশন করে আরও ভিজিবল হওয়া, যেটা হয়তো সামনে আসেনি আমাদের কথাটা, সম্মিলিত ব্যাংকের কথাটা অনেক বেশি সামনে এসেছে, কিন্তু এতগুলো এনবিএফআই, আমার তো মনে হয় আমি একাই 7 বছর ধরে যুদ্ধ করছি। যখন পিপলস লিজিং প্রথম পড়লো, কোর্টে পর্যন্ত গেছি, সেই কোভিডের মধ্যে গেছি, তখন এতজন মানুষ ছিলাম না। এখন যে এতজন মানুষ হয়েছি, আমার বাবা একটা চিফ জাস্টিস ছিলেন, এই আমি কোনোদিন কোর্টে যাইনি, কিন্তু এনবিএফআই এর সবার অনুরোধে আমি কোর্টে গেছি যে ঠিক আছে, আমি গেলে যদি এতগুলো মানুষের একটা দাবি রক্ষা হয়। সব সময় যে নিজের ব্যক্তিগত প্রয়োজনে মানুষ কাজ করে তা না, অন্য মানুষকেও সুরাহা এনে দিতে পারলে এটাও একটা ইমানের অংশ, যে এটাও একটা জাকাতের মতন হয়। হ্যাঁ, এটা একটা ইবাদত, যে আর 10 জনের জন্য তুমি একটা সুকুন নিয়ে আসলে। তো সেইভাবে গিয়েছি কোর্টে, এবং আমার চোখ দিয়ে পানি এসে গেছে যে এই জায়গাটা আমার আব্বা বসতেন, আজকে আমি সেই একই জায়গায় এসেছি, কোম্পানি কোর্টে। কি বলে আমাদের কোম্পানি সমস্ত হাই হাই, ওরা বলে হাই হাই কোম্পানি হয়ে গেছে। হ্যাঁ, কোর্টে গিয়ে ওরা ব্যারিস্টাররা এই সমস্ত কথা বলে। তো এখন সেইখানে সুরাহার জন্য আমরা কিছু কিছু মিটিং করব, আরও বেশি আমরা নিজেদেরকে ভিজিবল করার জন্য ব্যাংকের সামনে গিয়ে আমরা দাঁড়াবো, আমরা লেখালেখি করব। আমরা কাউকে ডিস্টার্ব করতে চাই না যে পথের মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম। সামাজিক আন্দোলন তৈরি করব, সামাজিক আন্দোলন গড়ে তোলা। দেশে এবং বিদেশে অনেক মেম্বার্স আছেন যারা ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন, ফেরত আসতে পারছেন না, বা ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারছে না, বা ছেলে মেয়েকে পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন, তাদের ছেলে মেয়েদের আর পড়াশোনা কন্টিনিউ করতে পারছেন না। নানান রকম কেস আছে। সবচেয়ে বেশি খারাপ লাগে সেই সব মহিলাদের জন্য যারা নিজেরা কোনো চাকরি করে না, স্বামীর সঞ্চয় হয়তো রেখে গেছে, একদম ঢুকে, তাদের পক্ষে সম্ভবও না যে তারা চাকরি করে তারা নিজেদের পেট নির্বাহ করবে, বা বয়স পারমিট করছে না। তাদের কথা কি একটুও ভাববে না সরকার? নিশ্চয়ই ভাববে, নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয়। যেভাবে আমরা, যে কথাটা মনির আন্টি বললেন, যেভাবে আমরা কার্ড দিচ্ছি নারীদের জন্য, আমরা কৃষকদের জন্য কার্ড দিচ্ছি, একই জায়গায় পড়ে গেছে কিন্তু এই মানুষগুলো, গর্তে পড়ে গেছে, জীবনের একটা গর্তে, যেটা জীবনেও কোনোদিন ভাবেনি যে এই ধরনের অবস্থা তাদের মোকাবেলা করতে হবে। বাইরের কান্ট্রিগুলোতে তো বেইল আউট প্ল্যান থাকে, কিছু না কিছু প্ল্যান থাকে, কিন্তু আমাদের এখানে তো সেরকম। তাছাড়া এইভাবে পুকুর চুরি, যে সবগুলো কোম্পানি ভুয়া, আমরা যেগুলো দেখেছি পিপলস লিজিং এ গিয়ে, এবং যেটা আপনি প্রযুক্তির কথা ওনাকে জিজ্ঞেস করলেন, ওখানে ভেতরের যে সফটওয়্যার ছিল সব ডিলিট করে দিয়ে গেছে। এই যে পিকে হালদার, সে চলে গেছে অন্য দেশে, সেখানে গিয়ে ধরা পড়েছে। তারপরে বাংলাদেশ যে ব্যাংক তাদের সাপোর্ট করবে, ওরা যখন ডকুমেন্টস চেয়েছে, কোনো ডকুমেন্ট ওখানে পৌঁছায়নি, কিছুদিন পরে তাকে রিলিজ দিয়ে দিয়েছে। তো এই ধরনের উন্নাসিকতা না করে আমাদের এই দুঃখটাকে রেকগনাইজ করা, এটাকে স্বীকৃতি দেওয়া,
এটাই কিন্তু একটা বিরাট জিনিস হবে যদি একবার আরেকটি অ্যাড্রেস ব্যাপার করে। হচ্ছে মানে এটি কোনোভাবেই গ্রাহকদের এই কষ্টটাকে মানে খাটো করার জন্য নয়, মানে ওভারঅল একটি বিষয় বলা যায়, যেহেতু এটা দর্শকরাও শুনছেন। আপনি বারবার পিপলস লিজিং এর কথা বলছিলেন। পিপলস লিজিং এর এই দুর্ঘটনার পরে অন্তত আর যে 5টি তাদের হয়ে যাওয়া উচিত হ্যাঁ ছিল, একটু অ্যাওয়ার হওয়ার ব্যাপার সচেতন ছিল হওয়ার কিনা, ব্যাপার কারণ আমরা ছিল। কিন্তু এনবিএফআই আরো আছে, হ্যাঁ। যেমন আমরা যদি এখন নাম বলি সেটি হ্যাঁ। হয়তো তাদের জন্য আবার একদমই মানে তাই। মার্কেটিং হ্যাঁ, হয়ে যায় খারাপ কিনা, হবে যায়, হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে যে শক্তিশালী যারা ফাইন্যান্সিয়ালি খুব হ্যাঁ, স্ট্রং, হ্যাঁ। অর্থনৈতিকভাবে বুনিয়াদ শক্ত, হ্যাঁ। সেরকম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটও তো ছিল, ছিল তো। কেন আমাদের ওখানেই যেতে হলো, মানে যেতে হলো। আমাদের আরো কষাস হওয়া হ্যাঁ, এই বিষয়গুলো উচিত ছিল, আমরা কিনা আমি কোনো জানি না। সতর্কতাকে কোনো জি। গ্রাহ্যই করলাম না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি সর্বশেষ শুনবো, শহীদুল আলম স্যার আছেন। জনাব শহীদুল আলম, যে বিষয়টি বলছিলাম, এই যে ঘটনাটি এখন ঘটলো তাতে করে দেখা যাচ্ছে যে একটা বহুমাত্রিক প্রভাব, কেবলমাত্র একজন ব্যক্তি বা একটি পরিবার নয়, এর সাথে সুবিধাভোগী যারা যারা ছিল সবাই আক্রান্ত হচ্ছে। তো এই জায়গা থেকে আপনার কাছে যদি প্রত্যাশার কথা শুনতে চাই যে কোন কোন জায়গায় হাঁটলে পরে বা কিভাবে এগুলে কিছুটা নিষ্কৃতি পাওয়া যেতে পারে, শেষ করব আমরা। আমার মনে হয় দুটো জিনিস করা দরকার। একটা তো অন্যায় যেটা হয়েছে সেটা হয়েছে, সেটা মোকাবেলা করতে হবে, কিন্তু আরেকবার যাতে না হয়, বারবার যাতে মানুষ ধোকা না খায়। এবং আস্থার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যদি সত্যিকার অর্থে আস্থা পেতে হয় তাহলে লোকে জানতে হবে যে এই জিনিস এরকম চলবে না। একটা টাকার নোটের দাম টাকা কত, কারণ বাংলাদেশ ব্যাংক সেটাকে গ্যারান্টার হিসেবে আছে, সেই কারণে। না হলে তো এটা কাগজ, এই কাগজের কোনো দাম নেই। তো এই কাগজের যদি সত্যি দাম থাকতে হয় তাহলে কাগজের পেছনে যে খুঁটিটা আছে সেই খুঁটিটা শক্ত হতে হবে। কাজে আরেকবার যাতে না হয় সেটার অবশ্যই ব্যবস্থা করতে হবে এবং প্রকাশ্যে জানাতে হবে। যেই যে জিনিসগুলি হয়েছে এই পুরো জিনিসটা আমার মনে হয় একেবারে স্বচ্ছভাবে কে কোথায় কিভাবে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনা, তাদের জবাবদিহিতা করা এবং এই জিনিসটা যাতে আরেকবার না হতে পারে সেটা চেষ্টা করা। তারপরে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থমন্ত্রী যারা দায়িত্বশীল তাদের এই মানুষগুলির মুখোমুখি হতে হবে। তারা জনগণের প্রতিনিধি। জনগণের যদি প্রতিনিধি হয়, জনগণ থেকে লুকিয়ে থাকলে সেটা অসম্ভব না। সামনে থাকতে হবে, প্রকাশ্যে কথা বলতে হবে, শুনতে হবে। এই চর্চাটার গুরুত্বপূর্ণ। তার বাইরে একটা পরিষ্কার রোডম্যাপ তৈরি করতে হবে, এই কবে কি করছি, কিভাবে করছি, এবং সেই জিনিসটাও একেবারে স্বচ্ছ থাকা দরকার। এবং তার সাথে আমি যেটা বলবো যে খুব স্পেসিফিক এই এই পদক্ষেপ আমি নিচ্ছি যাতে আমানতকারীদের আমরা টাকাটা ফেরত দিতে পারি, সময় মতো ফেরত দিতে পারি, এবং তাদের কাছে সত্যিকার অর্থে ক্ষমা চাওয়া দরকার। এই জিনিস হয়েছে, এটা অন্যায় হয়েছে, এই সরকার সেটা করেছে আমি বলবো না, অবশ্যই এটা আগে হয়েছিল, কিন্তু এখন যে জিনিসটা এই সরকার করছে সেটার জন্য তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা অন্যায়। জনগণ তার ন্যায্য দাবি করছে, তার উপর আমি চড়াও হচ্ছি, এটা কোনো কোনো জনগণের সরকার করতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। আমরা কথা বলছিলাম 6টি এনবিএফআই যেসব আমানতকারী রয়েছে তাদের যে স্বপ্নবন্দী হয়ে আছে সেই বিষয়গুলো নিয়ে, তাদের ভোগান্তি নিয়ে, তাদের কষ্ট যাতনার কথা শুনলাম। আমরা প্রত্যাশা করতে চাই নীতি নির্ধারণী মহল যারা রয়েছেন তাদের ঘুম ভাঙবে, এবং যে বিষয়টি আলোচকরা আলোচনা করলেন যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি আস্থার সংকট তৈরি হয় সাধারণ মানুষের, তাহলে সামগ্রিকভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতি হুমকির মুখে পড়বে। সুতরাং দেশের সার্বিক অর্থনীতির বুনিয়াদকে যদি মজবুত করতে চাই, জনগণের প্রতি যদি সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করতে চাই, তাহলে এই মানুষগুলোর প্রতি দৃষ্টি দেওয়া দরকার। আমরা সেই প্রত্যাশাই করব। অচিরেই নীতি নির্ধারণী মহল সেই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।